খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন আর তাকে আত্মসমর্পণের নির্দেশ। সোমবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরের দিনই বিডিও অপসারিত। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও প্রশান্ত বর্মনের গতিবিধিতে নজর রাখছে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করলেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তখন তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের তত্ত্বাবধানে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এর 24 ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রশান্ত বর্মনকে। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্বে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই বিডিও অফিসে যাননি প্রশান্ত বর্মন। তার গতিবিধির উপর নজর রাখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন, চেষ্টা করছেন দেশ ছেড়ে পালানোর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরো কড়া বিধাননগর পুলিশ। বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক, পরবর্তী ক্ষেত্রে শুক্রবারের মধ্যে একেবারে হাজির হওয়ার কথা বলা হয়েছে বিধাননগর আদালতে। গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন তিনি। বারাসত জেলা আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান। এত কিছু করেও লাভ হয়নি। সুপ্রিম নির্দেশে প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। বিধাননগর আদালতে পুলিশ আবেদন জানিয়েছে আত্মসমর্পণ করলেই যেন প্রশান্ত বর্মনকে কোর্ট লকআপে ঢোকানো হয়। এরপরেই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন জানানো হবে। আবেদন মঞ্জুর হলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এই সবের আগেই চেয়ার গেল প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের বিডিও পদ থেকে অপসারিত। অনুপ চক্রবর্তী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা। পিছবে ভোটার তালিকা প্রকাশ, সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে ডেডলাইন। সম্ভাবনা কি? জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে সময়সীমা এফআইআর এর, কারণ কমিশন মনে করছে যেহেতু হিয়ারিং এর শেষ দিন 7ই ফেব্রুয়ারি রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বুথে বুথে মহকুমা শাসকের অফিসগুলিতে টাঙানোর পর 10 দিন সময় দিতে হবে অভিযোগ জানানোর জন্য, এবং সেই 10 দিন সময় দেওয়ার পর তারপরে আবারও তাদের হিয়ারিং করতে হবে। শুধু তাই নয়, নথি স্বীকার, অর্থাৎ নথি যে নেওয়া হচ্ছে তার প্রাপ্তি স্বীকার দিতে হবে। ফলত একাধিক যে নির্দেশ রয়েছে সেই কারণে শুনানির সময়সীমা আরো পিছিয়ে যেতে পারে, যেটা শেষ সময়সীমা ছিল 7ই ফেব্রুয়ারি। পাশাপাশি চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশ 14ই ফেব্রুয়ারি যেটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের সময়সীমাও পিছাতে পারে বলে মনে করছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকাল গাইডলাইন জারি করা হবে বলেই এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে, এবং সেই গাইডলাইনেই মূলত কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। সেখানেই মনে করছে কমিশন যে এই যে এসআইআর প্রক্রিয়ায় রাখছে সেটা পিছোতে পারে, এবং 7ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি দুটি ডেডলাইনই পিছিয়ে যেতে পারে। তবে কতদিন পিছাবে তা এখনো স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি আজ বিকেলে আপলোড হয়েছে, এবং তারপরেই গোটা বিষয়কে নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দক্ষিণ 24 পরগনার বাসন্তী তুলকালা হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ, গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুলকালাম। শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি।
যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে। আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গা দাঁড়িয়ে উত্তেজিত শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিভ কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিভ কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, কারণ আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলোয়ার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলোয়ারা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিভ দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষই ক্ষতি আছে। 2026-এ ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ, আর এবার মালদার চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে মঙ্গলবারও এসআইআর শুনানিতে নানা জায়গায় হয়রানির অভিযোগ। বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে, তো বাবা ওলা আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে মৃত্যু। তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি, 27শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। ভাই আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেকে কাগজ উল্টে পাল্টা হয়ে গেছে। সম্পূর্ণ নিয়ে চলে গেছে, ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা।
বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড, এখানকার বাসিন্দা শাহনাজ বেগম 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর জেরে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভের প্রবলেম আসলে আর সত্ত্বেও বিডিও সাহেবকে বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, এসে ওখানে চিকিৎসা করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস, পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এদিন শুনানিতে যেতে হয়, টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ, শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। এই টেনশনে সবকিছু কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী, তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে, তুলো কি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার মা সাকেদা বিবি, বয়স 90, তাকেও 24শে জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া, স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে, তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ, শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবাপন্ন মানুষ হিয়ারিং এর সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মেট্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে, একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগ, তমলুকে গ্রেফতার বিজেপি নেতা। জীবিত ভোটারদের নাম বাদে ফর্ম 7 জমার অভিযোগ। জীবিত 343 ভোটারের নামে ফর্ম 7 জমা। তমলুকে গ্রেফতার বিজেপি নেতা অমিত মণ্ডল, 7 দিনের পুলিশ হেফাজতে বিজেপি নেতা। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে
তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে, আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছেন, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার, নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সুপ্রিম নির্দেশে শুনানিতে বিএলএ। আজ থেকেই এসআইআর শুনানিতে বিএলএ টুরা। ভোটার চাইলে শুনানিতে থাকতে পারবেন বিএলএ। তৃণমূলের এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ মেদিনীপুর ধূপগুড়িতে শুনানিতে বিএলএ 2, যুক্তিগ্রাহ্য তথ্য গরমিল শুনানিতে তৃণমূলের বিএলএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ টুরা, আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি। সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ টুরা আজকে সবাই ঢুকছে। রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার। চলতি সপ্তাহে আরো স্পেশাল রোল অবজারভার পাঠাচ্ছে কমিশন। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আরো স্পেশাল রোল অবজারভার। কয়েকটি জেলায় এসআইআর এর কাজ নিয়ে অভিযোগের জেরেই রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার। এসআইআর নিয়ে জেলা শাসকদের বার্তা। মুখ্যমন্ত্রীর ভয় পাবেন না, মন শক্ত রাখুন বার্তা মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের নির্ভয় কাজ করার বার্তা। আজ নবান্নের সব জেলা ডিএমদের নিয়ে বৈঠক। সেই বৈঠক থেকে কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী শুনবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জেলা শাসকদের নিয়ে একটি বৈঠক করেন, যে বৈঠকে উন্নয়নমূলক প্রকল্প নিয়েও আলোচনা করা হয়। এবং সেই বৈঠকেই, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী জেলা শাসকদের উদ্দেশ্যে বার্তা দেন, ভয় পাবেন না, মন শক্ত রাখুন, নির্ভয় কাজ করে যান। এসআইআর কে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের এই বার্তা দেন বলেই মনে করা হচ্ছে। আজ প্রায় 20 থেকে 25 মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের এই বৈঠকে যোগ দেন, যে বৈঠক রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ডেকেছিলেন। মূলত রাজ্য জুড়ে সব জেলা শাসকদেরই আজ নবান্নে সশরীরে ডাকা হয় এবং সেই বৈঠকেই কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার বাড়ি থেকে শুরু করে পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান সহ বেশ কিছু কর্মসূচি নিয়ে বিস্তারিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মন শক্ত রাখুন, ভয় পাবেন না, নির্ভয় কাজ করে যান। এসআইআরকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন বলেই মনে করা হচ্ছে। আজ প্রায় 20 থেকে 25 মিনিট এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, নদিয়ার চাপড়ায় গ্রামীণ হাসপাতালের নতুন বিল্ডিং এর উদ্বোধন। বেডের সংখ্যা 30 থেকে বেড়ে হলো 90। আরেকদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের নতুন সেতুর জন্য বরাদ্দ 2,42 লক্ষ টাকা। জলপাইগুড়ির বানারহাটের গ্রামে তৈরি হচ্ছে নতুন সেতু। গ্রামীণ হাসপাতালে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। এখানে রয়েছে 60টি বেড। নতুন ভবনের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল। চাপড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা, কিন্তু হাসপাতালে 30টি বেড। অভিযোগ, অনেক সময় রোগীদের পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে, প্রায় 20 কিলোমিটার দূরে। এতে রোগী এবং পরিজনদের ভোগান্তির এক শেষ। তাই গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ। সাংসদ তহবিল এবং চাপড়া পঞ্চায়েত সমিতির ফান্ড মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকা খরচে তৈরি হয় নতুন বিল্ডিং, যেখানে রয়েছে 60টি বেড।
শক্তিনগর যেতে হতো আমাদের, বেডের সমস্যা হতে বলে। এখন সেই সমস্যাটা আশা করছি হবে না, এখানেই ট্রিটমেন্টগুলো হবে, আরও সব ল্যাব ট্যাব হচ্ছে, এর জন্য আমরা সব খুশি। একটা সেপারেট এমার্জেন্সি ওয়ার্ড, একটা আইসোলেশন ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, এগুলো আমরা করা হয়েছে। আগামী দিনে এই যে বিল্ডিংটা আছে এখানে একটা ছোট ওটি করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আরও হোপফুলি পরিষেবা ভালো করতে পারবো, আর উন্নতি করতে পারবো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 1 নম্বর ব্লক, এখানকার গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোহাবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে পিতানু নদী। ওপারে নদীয়ার চাকুলিয়া, নদী পারাপার করতে হয় নৌকায়, না হলে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেতুর জন্য বরাদ্দ করা হয় 2,42,00,000 টাকা। রবিবার তারই শিলান্যাস হয়ে গেল। এপার আর ওপার মিলিয়ে 20 থেকে 22খানা গ্রামের লোক উপকৃত হবে। সংযোগকারী ব্রিজ গোয়ালপুকুর 1 এবং গোয়ালপুকুর 2 অবশ্যই 100% খুশি। অনেক দিনকার আমাদের ডোহাবাড়ির লোকের আশা যে এই ব্রিজটা হোক। খুশি আপনারা? এটা নিয়ে আমরা পাড়ার লোক, আমরা সাধারণ লোক, গোয়াগা 2GPর লোক সবাই খুশি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক, এখানকার কদমতলার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপর ছিল বাঁশের সাঁকো। দুপাড়ের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা। গত বছরের বর্ষায় সেই সাঁকো ভেঙে যায়। স্থানীয়দের দাবি এরপর নিজেদের উদ্যোগে অস্থায়ী সাঁকো তৈরি করেন, সেখান দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। এই সাঁকোর কাছেই তৈরি হচ্ছে সেতু, বরাদ্দ করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। অভিযোগ সেই কাজই চলছে ধীর গতিতে। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। রাস্তাটা, পোলটা, কোনো কিছুই হচ্ছে খুব দীর্ঘদিন, 10 দিন হচ্ছে তো 1 মাস বন্ধ। আপনারা বলেছেন প্রশাসন? হ্যাঁ, আমরা বলেছি তো, তারা বলছে হবে, পয়সা এলে হবে, পয়সা পাচ্ছি না। এই ফান্ড পঞ্চায়েত সমিতি থেকে সংকুলন একবারে অ্যাটাস্টেজ করা যাচ্ছে না, যাতে ফান্ড পরবর্তী ধাপে ধাপে হচ্ছে। এলাকার মানুষজন চাইছে যে ভালোভাবে হোক, এবং এটি হলে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা কমে যাবে। জলপাইগুড়ির বানারহাট, এখানকার প্রধান পাড়া দিয়ে বয়ে গিয়েছে বুড়া কালুয়া নদী। স্থানীয়দের দাবি এই নদীর ওপরে এতদিন কোনো সেতু ছিল না, ভরসা ছিল সাঁকো। এবার সেখানে তৈরি হবে সেতু। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সেতু তৈরির কাজ। ভালো লাগছে, এটা সমাজের উন্নতি হচ্ছে। এটা তো দীর্ঘ প্রায় 15 বছর আগের থেকে দাবি। সেতুটা হলে আমাদের এবং পার্শ্ববর্তী বা প্রতিবেশী সকলেরই সুবিধা হবে। নিউজ 18 বাংলা। নকশালবাড়ির নদী পারে নজর জমি মাফিয়ার। বিজলি নদীর গতিপথ বদলে জমি দখলের ছক। বাহারি নদী বিজলি, বালাসনের শাখা নদী, মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে, যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্য তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে, যাতে করে বিজলি নদীর থাকার চর তা কিন্তু দখল করা যায়। तो नदी तो ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है, वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए, वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মির্জাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ। এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনো রকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান, উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে, এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো।
ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি মানে তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে যদি আমাদের মশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ভোটের আগে কি গ্রুপ সি ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি ডিতে আবেদন প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীর। নবান্নের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি জারি।